নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ছোটবেলায় আমার এক বন্ধু ছিল, তার নাম নালক দত্ত। সে পড়াশোনায় খুব ভালো ছিল। জিম করবেটের গল্প বলতো স্কুলে, ক্লাসে মনিটর হতো, আমরা মুগ্ধ বিস্ময়ে শুনতাম। সবাই আমরা ধরেই নিয়েছিলাম যে নালক মাধ্যমিকে খুব ভালো ফলাফল করবে, ফার্স্ট সেকেন্ডের মধ্যেই হতো। ভালোই করেছিল, কিন্তু যে প্রত্যাশা তাকে নিয়ে আমার মাস্টারমশাইদের ছিল, সেই প্রত্যাশা নালক পূর্ণ করতে পারেনি। এখন ইনকাম ট্যাক্সের একজন উচ্চ পদস্থ আধিকারিক। তো তখন 11-12-এ মাস্টারমশাইরা বলতেন যে নালকের একটু ওভার কনফিডেন্স হয়ে গেছিল, ও যদি আরেকটু সিরিয়াস হতো, পরীক্ষার মাসখানেক আগে যদি আরেকটু কনসেন্ট্রেট করতো, তাহলে ও মেধা তালিকায় স্থান পেত। এটা স্নেহ মিশ্রিত বকুনি মাস্টারমশাইদের, যে প্রিয় ছাত্র তাদের প্রত্যাশা অনুযায়ী ফলাফল করতে না পারায় মাস্টারমশাইরা ব্যথিত হয়েছিলেন, দুঃখিত হয়েছিলেন। তারই প্রকাশ অনেক সময় আমরা দেখেছি তাদের কথাবার্তার মধ্যে দিয়ে। এই গল্পটা কেন বললাম? গল্প না, এটা একেবারেই সত্যি। সম্প্রতি মোহন ভাগবত, ইন্দ্রেশ কুমার, আরএসএস এর রতন সারদা প্রমুখ আরএসএস এর ইডিওলগ, সরসঙ্গ চালক বিজেপির উদ্দেশ্যে যে কথাগুলো বলেছেন, সেই প্রেক্ষিতেই আমার এই মুখপদ্ম। মোহন ভাগবত বলেছেন অহংকার, সেবকের কখনো অহংকার থাকতে পারে না। মুসলিম রাষ্ট্রীয় মোর্চার সর্বাধিনায়ক ইন্দ্রেশ কুমার বলেছেন যে অহংকারের জন্যই বিজেপি অ্যাবসলিউট মেজরিটি পায়নি, তাও তারা ক্ষমতায় আসতে পেরেছে, আর রাম বিরোধীরা আরো অনেক কম পেয়েছে। রতন সারদা ন্যাশনাল টেলিভিশন চ্যানেলে আরএসএস এর ভিউকে প্রকাশ করেন, কালামিস্ট। তিনিও বলেছেন যে বিজেপির নেতা মন্ত্রীদের সঙ্গে নিচের তলার কর্মীদের, আরএসএস এর প্রচারকদের সম্পর্ক শিথিল হয়ে আসছিল। তারা অ্যারোগেন্ট হয়ে গেছিল, ভেবেছিলেন যে এমনি করেই যায়, যদি দিন যাক না, এবং মোদি নামক সর্বরোগ বিশল্যকরণী তাদের ভোট বৈতরণী পার করে দেবে। কিন্তু বাস্তবে সেটা হয়নি। বিশেষত গোবলয়ের সব থেকে বড় রাজ্যে বিজেপি কার্যত মুখ থুবড়ে পড়েছে। সরসঙ্গ চালক যোগী আদিত্যনাথের সঙ্গে গোরক্ষপুরে বৈঠক করেছেন। 27 সালে বিধানসভা নির্বাচন উত্তরপ্রদেশে, ভুল ত্রুটি সংশোধন করে সংগঠনকে মেরামত করে আবার যাতে উত্তরপ্রদেশে বিজেপি ভালো ফল করতে পারে, সেই জন্যই এই আলোচনা। এখন আরএসএস হচ্ছে বিজেপির কি বলবো, মতাদর্শগত অভিভাবক। প্রধানমন্ত্রী নিজেই ছিলেন আরএসএস এর প্রচারক। এই যে আমাদের বাংলায় দিলীপ ঘোষ আরএসএস এর প্রচারক ছিল, সুকান্ত মজুমদার আরএসএস করতেন, শুভেন্দুবাবু ছোটবেলায় আরএসএস এর শাখায় গেছেন। তো আরএসএস মতাদর্শগত অভিভাবক। জেপি নাড্ডা দুগ্ধপাত্রে গোছনা ফেলে দিয়েছিলেন নির্বাচনের সময়, বললেন যে বিজেপি এত বড় হয়ে গেছে, এখন আর আরএসএস এর সক্রিয় সমর্থন সেভাবে দরকার নেই। যখন বিজেপি ছোট ছিল তখন আরএসএস এর দরকার ছিল। এটাও বোধহয় আরএসএস এর কার্যকর্তারা, কর্মীরা ভালোভাবে নেননি, অহংকারের বহিঃপ্রকাশ বলে মনে করেছিলেন। 2025 সালে আরএসএস এর শতবর্ষ। অনেকে ভাবছেন যে আরএসএস বোধহয় নরেন্দ্র মোদী, অমিত শাহকে ক্ষমতার কেন্দ্র থেকে উৎখাত করে তাদের মনোনীত কাউকে সেখানে বসাতে চান। সম্পূর্ণ ভুল ধারণা। কিছু লিবারাল
কংগ্রেসীরা এখন মোহন ভাগবতের কথাকে বিরাট গুরুত্ব দিচ্ছেন, কটাক্ষ করে বলছেন কংগ্রেসের কথা তো মোদিজি শোনেন না, মোহন ভাগবতের কথা শোনো। সেখান থেকে ইন্টারপ্রিটেশনটা আসছে যে নাগপুর বোধহয় চাইছে মোদি সাদ ডুওপলিকে খতম করে তাদের ইয়েসম্যানকে দিল্লির মসনদে বসাতে। সম্পূর্ণ মিস ইন্টারপ্রিটেশন। কেন বলছি? প্রথমে যে ঘটনাটা বললাম আমার স্কুল জীবনের, এটাই। প্রিয় ছাত্রকে শিক্ষক শাসন করেছেন ভুল ত্রুটির জন্য, তাকে দুর্বল করে ফেলার কোনো অভিপ্রায় তাদের নেই। আরএসএস এর যে এজেন্ডা, কাশ্মীর থেকে 370-35 বিলোপ, 3 তালাক প্রথার রদ, এই সরকারই করেছে। তাই শতবর্ষের দোরগোড়ায় দাঁড়িয়ে আরএসএস কখনোই চাইবে না যে কেন্দ্রের এনডিএ সরকারের একটা টার্ময়েল তৈরি হোক। দেখুন, আমি 3-4টে ঘটনা বলবো, প্রত্যেকটা ঘটনার 2 দশক। প্রথম ঘটনাটা 63 সালে, তারপরেরটা 84 সালে, তারপরেরটা 2004, তারপরটা 2024। 63 সালে বিজেপি তৈরি হয়নি, তখন জনসংঘ ছিল। 62 সালে ভারত চীন যুদ্ধ, সেই যুদ্ধে আরএসএস এর ভূমিকা প্রশংসনীয় ছিল বলে পণ্ডিত নেহরু 63 সালে রিপাবলিক ডে প্যারেডে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন। এই নেহরু জমানাতেই আরএসএস নিষিদ্ধ হয়। আবার চীন ভারত যুদ্ধের পর দেশ গঠনের কাজে তাদের ভূমিকাকে স্বয়ং পণ্ডিত নেহরু অ্যাকনলেজ করেছিলেন। সেই জন্য রিপাবলিক ডে প্যারেডে 63 সালে আরএসএস ওয়াজ ইনভাইটেড। তারপরে 77 সালে জনতা পার্টি জনসংঘ থেকে জনতা পার্টিতে সব চলে গেলেন। তারপরে ডুয়েল মেম্বারশিপ নিয়ে সমস্যা, জনতা পার্টি ভেঙে যাওয়া, নির্বাচন। 80 সালে এপ্রিল মাসে ভারতীয় জনতা পার্টি তৈরি হলো। অটল বিহারী বাজপেয়ী, মুরলী মনোহর যোশী, লাল কৃষ্ণ আদবানি, আরো অনেক তৎকালীন ইয়াং লিডাররা সঙ্গে রইলেন, অরুণ জেটলি, সুষমা স্বরাজ, প্রমোদ মহাজন, ভেঙ্কাইয়া নাইডু প্রমুখ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. 84 সালে স্বর্ণ মন্দির অভিযান, ইন্দিরা গান্ধীর মৃত্যু, দিল্লিতে শিখ দাঙ্গা, সাধারণ নির্বাচন। বালা সাহেব দেওরস তখন সরসংঘ চালক। ইন্দিরা গান্ধীর সঙ্গেও বালা সাহেব দেওরসের সম্পর্ক ছিল। ইন্দিরার নির্দেশে রাজীব যোগাযোগ রাখতেন। 1984 সালের নির্বাচনে আরএসএস কংগ্রেস প্রার্থীদের সমর্থনে মানুষের কাছে ভোট ভিক্ষে করেছিল। তাদের যুক্তি ছিল যে দেশের সামনে এখন বিপদ, দেশের ইন্টিগ্রিটি প্রশ্নের মুখে। তাদের প্রিয় ভারতীয় জনতা পার্টি যদি কোনো কোয়ালিশন সরকারও তৈরি করে, সেই সরকার দেশের স্থায়িত্বের পক্ষে উপযুক্ত হবে না, কারণ ইনহেরেন্ট কন্ট্রাডিকশন সেই সরকারকে কুড়ে কুড়ে খাবে। জনতা পার্টির এক্সাম্পল চোখের সামনেই ছিল। তাই দেশের অখণ্ডতা রক্ষার স্বার্থে 84 সালে সাধারণ নির্বাচনে আরএসএস হিন্দি বলয়ের বিস্তীর্ণ অঞ্চলে কংগ্রেসের পক্ষে প্রচার করে। চলে আসুন আরো 20 বছর বাদে, 2004 নির্বাচনে এগিয়ে আনলেন প্রমোদ মহাজনের পরামর্শে অটলজি, ইন্ডিয়া শাইনিং। সুদর্শন তখন ছিলেন সরসংঘ চালক। বাজপেয়ীজির সঙ্গে তার বনিবনা হচ্ছিল না, কারণ বাজপেয়ীজির অনেক সফট, তার ব্যক্তিগত জীবন চর্চাও সংঘের অনেকের মনঃপূত ছিল না। তাই সুদর্শনের সঙ্গে বাজপেয়ীর একেবারে সরাসরি সংঘাত। তাই 2004 সালে লোকসভা নির্বাচনে
আরএসএস কিন্তু নিজেকে গুটিয়ে রেখেছিল। পরিণতি কি হয়েছিল আমরা জানি। কারণ তখন আরএসএস আর একজনের খোঁজ পেয়ে গেছে, তিনি তখন গুজরাটের মুখ্যমন্ত্রী, বয়স 50-এর গোড়ার দিকে, আরএসএস এর ভাবধারায় বাজপেয়ীর থেকে অনেক বেশি সম্পৃক্ত, হিন্দু হৃদয় সম্রাট, নামটা সুপ্রযুক্ত, তিনি নরেন্দ্র মোদী। তারপরে সবরমতী দিয়ে, গঙ্গা দিয়ে, যমুনা দিয়ে অনেক জল বয়ে গেছে। 20টা বছর পর 2024-এর নির্বাচন, এখানেও ওই মোহন ভাগবত বলছেন অহংকার। এনডিএ সরকার নয়, মোদী সরকার। প্রচারের কেন্দ্রে শুধু একটা মাত্র মানুষ, বাকিরা সবই সাইডলাইনের ধারে। সংঘের আদর্শের সঙ্গে এটা খাপ খায় না। যদিও রাম মন্দিরের কনসিক্রেশনে মোহন ভাগবত মোদিজিকে তপস্বী বলেছিলেন এবং মোদিজিও মোহন ভাগবতের মুক্ত কণ্ঠে প্রশংসা করেছিলেন। লোকসভা নির্বাচনে প্রথম পর্বের পর নাগপুরে আরএসএস এর সদর দপ্তরে প্রধানমন্ত্রী রাত্রিবাস করেছেন। কিন্তু তা সত্ত্বেও দেখলাম আমরা যে আরএসএস এর ক্ষোভ কিন্তু কমানো গেল না। উত্তরপ্রদেশে, মহারাষ্ট্রে অনেক জায়গায় আরএসএস এর কর্মীরা কার্যত ঘরে বসে রইলেন, নামলেন না। তার খেসারত বিজেপিকে দিতে হয়েছে। এবং ফল বেরোবার পরে মোহন ভাগবত থেকে, ইন্দ্রেশ কুমার থেকে, রতন সারদা থেকে অর্গানাইজারের প্রবন্ধ লিখে বিজেপি নেতৃত্বকে, বিশেষ করে মোদিজি, অমিত শাহকে কাঠগড়ায় তোলা হচ্ছে। কিন্তু কেন্দ্রে এখনো নরেন্দ্র মোদী ক্ষমতা আসেন। এর থেকে কেউ যদি ভাবেন যে নরেন্দ্র মোদীকে রিপ্লেস করে সঙ্গ অন্য কাউকে চাইছে প্রধানমন্ত্রী হিসাবে, ভুল। প্রিয় ছাত্রকে একটু নীতিকথা শেখাচ্ছে আরএসএস। বিজেপি তাদের প্রিয় ছাত্র, তাদের একটু ভুল হয়েছে, পথ চলতে ভুল হয়েছে, সেই কোর্স কারেকশন যাতে তারা করে আগামী দিনে, নিজেদের শুধরায়, অহংকার ত্যাগ করে, সেটাই বার্তাটা দিচ্ছেন সংঘের নেতারা। এর মধ্যে অন্য কিছু খোঁজা অর্থহীন। বিভিন্ন মহলে ভুল ব্যাখ্যা চলছে যে আরএসএস wants to replace Modi. Absolutely rubbish. আরএসএস প্রিয় ছাত্রকে তার ভুলের জন্য একটু তিরস্কার করেছে, আর কিচ্ছু না। তারা চায় এই সরকারই থাকুক, মোদিজি থাকুক at the helm of the affairs। 98 সালে বাজপেয়ীজির নেতৃত্বে এনডিএ সরকারের গঠনকে তারা সেলিব্রেট করেছিল। পরে বাজপেয়ীজির সঙ্গে সুদর্শনের সম্পর্কে জটিলতা দেখা যায়। ভাগবতের সঙ্গে মোদিজির সম্পর্কে সেই জটিলতা নেই, কিন্তু ব্যক্তি পুজো, অহংকার বিজেপির অনেকের আছে তো। এবং মোদী সরকার, মোদিজি নিজের নামে ভোট চেয়েছেন, এটা সঙ্গ মানে না, তাই একটু তিরস্কার করলেন। বালা সাহেব দেওরসের সঙ্গে রাজীবের যে সম্পর্ক, রশিদ কিদওয়াই জার্নালিস্ট, টেলিগ্রাফে ছিলেন, সোনিয়া গান্ধীর উপর একটি সুন্দর বই লিখেছেন, তিনি খুব সুন্দরভাবে ডকুমেন্ট করেছেন এটা। বইটা পড়লে আপনারা জানতে পারবেন। শেখর গুপ্তা তার ন্যাশনাল ইন্টারেস্টে রশিদ কিদওয়াইয়ের এই বইটি সম্পর্কে উল্লেখ করেছেন। আমার যতদূর ধারণা, রশিদ কিদওয়াই মহসিনা কিদওয়াইয়ের পরিবারের সদস্য।